অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 3 বর্গাদারের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে পরীক্ষাতে একটি প্রশ্ন খুবই এসে থাকে যে হাউ শুড দ্য শেয়ার অফ প্রডিউস বি ডিভাইডেড বিটুইন দ্য রায়ত অ্যান্ড হিজ বর্গাদার, কিভাবে রায়ত এবং তার বর্গাদারের মধ্যে উৎপাদিত শস্য বন্টন করা হয়ে থাকে সেই ব্যাপারে একটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেটা আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ল্যান্ড লস থেকে। আমরা আজকে সেই প্রভিশনস থেকে নিয়ে ডিসকাস করব, যেটা সেকশন 16 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 এর মধ্যে রয়েছে শেয়ার অফ প্রডিউস পেয়েবল বাই দ্য বর্গাদার। এইটা আমরা ডিসকাস করব, যেটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে কিভাবে রায়ত এবং তার বর্গাদারের মধ্যে উৎপাদিত শস্য বন্টন করা হয় বা ডিস্ট্রিবিউট করা হয়, সেই ব্যাপারেই কিন্তু এই প্রভিশনসটা। আজকে আমরা দেখে নিই যে কিভাবে সেটা দুজনের মধ্যে কোন রেশিওতে বা কিভাবে সেটা বন্টন করা হয়। ফার্স্ট আমরা ডিসকাস করব সেকশন 16 এর সাবসেকশন 1। সেকশন 16 এর সাবসেকশন 1 এর মধ্যে কি দেওয়া আছে? দ্য প্রডিউস অফ এনি ল্যান্ড কাল্টিভেটেড বাই এ বর্গাদার। দ্য প্রডিউস অফ এনি ল্যান্ড মানে কোনো একটা জমি থেকে উৎপাদিত শস্য, যে জমিটা কিনা বর্গাদারকে দিয়ে কাল্টিভেট করা হচ্ছে। তাহলে বর্গাদারের মাধ্যমে যে জমিটা কাল্টিভেট হচ্ছে সেই জমি থেকে উৎপাদিত শস্য শ্যাল বি ডিভাইডেড, সেটা বন্টন করা হবে as between the বর্গাদার and the person whose land he cultivates। বর্গাদারের মধ্যে এবং যার জমি সে চাষাবাদ করছে তার মধ্যে, এই দুটো ব্যক্তির মধ্যে যে জমিটা কাল্টিভেট করছে বর্গাদার, সেই জমি থেকে উৎপাদিত শস্য কিভাবে বন্টন করা হবে সেটাই দেওয়া আছে পরপর ক্লজ এ আর ক্লজ বি এর মধ্যে। তাহলে আমরা কি দেখতে পাবো? ফার্স্ট দেখবো যে ক্লজ এ তে কি দেওয়া রয়েছে। তাহলে আমরা এতটুকু অংশ প্রথমে বুঝতে পেরে গেলাম। কি বুঝতে পারলাম এখানে? যে যদি কোনো একটা জমি বর্গাদারকে দিয়ে যদি কাল্টিভেট হয়ে থাকে, সেই জমি থেকে উৎপাদিত শস্য শ্যাল বি ডিভাইডেড, সেটা বন্টন করা হবে বা ভাগ করা হবে কাদের মধ্যে? বিটুইন দ্য বর্গাদার অ্যান্ড দ্য পারসন হুজ ল্যান্ড হিজ কাল্টিভেট। বর্গাদার এবং বর্গাদার যার জমি চাষ করছে তাদের দুজনের মধ্যে। কি বলছে না? ইন দ্য প্রপোর্শন অফ 50-50। তাহলে 50-50 রেশিওতে 50% পাবে বর্গাদার, 50% পাবে জমির মালিক। কখন পাবে? ইন এ কেস, যে ক্ষেত্রে ওয়্যার দ্য প্লাউ, জমি চাষ করার জন্য যে নাঙ্গল, ক্যাটেল, যে সমস্ত গবাদি পশু লাগে, ম্যানিওর, যে সমস্ত সার লাগে, অ্যান্ড দ্য সিডস, যে সমস্ত বীজ লাগে, নেসেসারি ফর কাল্টিভেশন, চাষাবাদের জন্য যে সমস্ত নাঙ্গল, গবাদি পশু, জমিতে ব্যবহৃত সার এবং যে সমস্ত বীজ লাগে, সেই সমস্তগুলো যদি আর সাপ্লাইড বাই দ্য পারসন ওনিং দ্য ল্যান্ড, যে ব্যক্তিটি জমিটির মালিক, সেই জমির মালিক যদি জমি চাষ করার জন্য প্রয়োজনীয় যদি নাঙ্গল, দ্যাট ইজ দ্য প্লাউ, ক্যাটেল, ম্যানিওর এবং সিডস, জমি চাষ করার জন্য নাঙ্গল, যে সমস্ত গবাদি পশুর প্রয়োজন হয়, যে সারের প্রয়োজন হয় এবং যে বীজের প্রয়োজন হয়, এইগুলো যদি জমির মালিক যদি সাপ্লাই করে থাকে, তারপরে জমি চাষাবাদ করার পরে উৎপাদিত শস্য থেকে যখন শস্যটা ডিস্ট্রিবিউট করা হবে জমির মালিক এবং বর্গাদারের মধ্যে, তখন 50-50 রেশিওতে হবে। তাহলে উৎপাদিত শস্য জমির মালিক এবং বর্গাদারের মধ্যে 50-50 রেশিওতে তখনই বন্টন হবে জমি চাষ করার জন্য প্রয়োজনীয় যে নাঙ্গল, গবাদি পশু বা সার বা সিডস, যেগুলোকে প্লাউ, ক্যাটেল, ম্যানিওর এবং সিডস বলা হয়, সেগুলো যদি জমির মালিক যদি সাপ্লাই করে থাকে, তখনই শুধুমাত্র 50-50 রেশিওতে সেই জমির ফসলটা বন্টন করা হবে জমির মালিক এবং বর্গাদারের মধ্যে। অ্যান্ড বলছে ইন দ্য প্রপোর্শন অফ 75:25 ইন অল আদার কেসেস। অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 75% পাবে বর্গাদার এবং 25 পাবে জমির মালিক। এই 75:25 রেশিওতে ভাগ হবে, যেখানে জমির মালিক জমি চাষ করার জন্য প্রয়োজনীয় প্লাউ, ক্যাটেল, ম্যানিওর এবং সিডস যদি প্রোভাইড না করে থাকে, সেক্ষেত্রে বর্গাদার উৎপাদিত শস্য থেকে 75% নিয়ে নেবে এবং 25% যে জমির মালিক তাকে দিয়ে দেবে। তাহলে একটা জমি থেকে উৎপাদিত শস্য কত রেশিওতে ডিস্ট্রিবিউট হবে জমির মালিক এবং বর্গাদারের মধ্যে, এটা ডিপেন্ড করছে জমির মালিক জমি চাষ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন প্লাউ, ক্যাটেল, ম্যানিওর, সিডস এগুলো প্রোভাইড করছে কি করছে না তার উপরে। যদি প্রোভাইড করে থাকে তাহলে 50-50 রেশিওতে শস্য পাবে, আর যদি সেটা প্রোভাইড না করে থাকে তাহলে জমির মালিক উৎপাদিত শস্য থেকে মাত্র 25% পাবে এবং 75% যে বর্গাদার সে পাবে।
এবার সাবসেকশন 2 এ কি আছে সেটাকে আমরা জানার চেষ্টা করব। চলে আসি সাবসেকশন 2। সেই সাবসেকশন 2 এ কি দেওয়া আছে? দ্য বর্গাদার শ্যাল টেন্ডার। বর্গাদার শ্যাল টেন্ডার মিন্স বর্গাদার কি করবে? উৎপাদিত জমির ফসল যেটা আছে সেটা কি করবে? টেন্ডার প্রদান করবে উইদিন দ্য প্রেসক্রাইব পিরিয়ড, একটি নির্দিষ্ট সময়, যেটা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস রুলসে বলা আছে। কাকে দেবে? টু দ্য পারসন হুজ ল্যান্ড হি কাল্টিভেটস। যে ব্যক্তির জমিটা সে কাল্টিভেট করেছে বর্গাদার তাকে টেন্ডার বা প্রদান করবে কি? দ্য শেয়ার অফ প্রডিউস ডিউ টু সাচ পারসন। ওই ব্যক্তি যতটা শেয়ার পেতে এন্টাইটেল, ইদার সে 50% পাবে। কখন 50% পাবে? যদি জমি চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী সে দিয়ে থাকে সে 50% পাবে, অথবা সে 25% পাবে। যদি কোনো সামগ্রী না দিয়ে থাকে তাহলে সে 25% পাবে। সে 50% পাক আর 25% পাক, যেটা ডিউর রয়েছে, যেটা সে পেতে এন্টাইটেল রয়েছে, বর্গাদার কি করবে? সেই ব্যক্তিটাকে যার জমিতে চাষাবাদ করেছে তার শেয়ারটাকে সে কি করবে? টেন্ডার প্রদান করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা সে পেতে এন্টাইটেল। এটা বর্গাদারের দায়িত্ব, সেটা বর্গাদার তাকে দিয়ে দেবে। এটা আমাদের সাবসেকশন 2 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এবার আসি সাবসেকশন 3 এর মধ্যে কি দেওয়া আছে? ওয়্যার এনি শেয়ার অফ প্রডিউস টেন্ডার আন্ডার সাবসেকশন 2। সাবসেকশন 2 অনুসারে বর্গাদার যখন উৎপাদিত শস্য তার যে শেয়ারটা যখন জমির মালিককে প্রদান করবে, টেন্ডার করবে, তাকে দিয়ে দেবে, ইজ অ্যাকসেপ্টেড, যদি জমির মালিক সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, বাই দ্য পারসন হুজ ল্যান্ড হি ইজ কাল্টিভেটেড বাই দ্য বর্গাদার। যার জমিটা বর্গাদার কাল্টিভেট করেছিল সেই জমির মালিক যদি সেই শস্যটা যেটা বর্গাদার তাকে দিচ্ছে তার নিজের রেসপেক্টিভ শেয়ারটা যদি সে অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে ইচ পার্টি। এখানে ইচ পার্টি বলতে কাকে বোঝাচ্ছে? বর্গাদারকে বোঝাচ্ছে, এবং সে তার যার জমি চাষ করেছে তাকে বোঝাচ্ছে, সেই যাকে জমির শস্যটা টেন্ডার করা হয়েছে। ইচ পার্টি শ্যাল গিভ টু দ্য আদার। প্রত্যেকটা পার্টি কি করবে? অপরজনকে দেবে। কি দেবে? এ রিসিপ্ট, একটা রিসিপ্ট দেবে। কিসের রিসিপ্ট? বলছে ইন সাচ ফর্ম, সেই রিসিপ্টটা এমন হবে অ্যাজ মে বি প্রেসক্রাইব, যেটা উল্লেখ করে দেওয়া আছে সেই প্রেসক্রাইব ফর্মে একটা রিসিপ্ট দিতে হবে। কিসের জন্য? ফর দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রডিউস রিসিভ বাই হিম। কতটা কোয়ান্টিটি শস্য সে রিসিভ করলো সেটা সেই রিসিপ্টের মধ্যে সে লিখে দিয়ে দেবে যে আমি বর্গাদারের কাছ থেকে 50% প্রডিউস আমি রিসিভ করলাম, কি আমি বর্গাদারের কাছ থেকে 25% আমি রিসিভ করলাম শস্য। এই একটা রিসিপ্ট কি করবে? জমির মালিক বর্গাদারকে দেবে। আর বর্গাদারও একই রকম ভাবে জমির মালিককে দেবে যে আমি 50% শেয়ার আমি দিয়ে দিলাম জমির মালিককে, বা আমি 25% শেয়ার দিয়ে দিলাম। একে অপরকে একটা কি করবে? রিসিপ্ট দেবে। সেটার কথাই সাবসেকশন 3 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে যখন কোনো একটা উৎপাদিত শস্যের শেয়ার সাবসেকশন 2 অনুসারে যখন সেটাকে টেন্ডার করা হবে, তখন যদি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায় সেই ব্যক্তির দ্বারা যার জমিটা বর্গাদার কাল্টিভেট করেছে, তখন ইচ পার্টি একে অপরকে একটা রিসিপ্ট দেবে প্রেসক্রাইব ফর্মে, যে কতটা কোয়ান্টিটির প্রডিউস তারা রিসিভ করলো সেই জিনিসটা নিয়ে একটা রিসিপ্ট তাদেরকে দিতে হবে। এটা সেকশন 16 এর সাবসেকশন 3 এর মধ্যে দিয়ে দেওয়া আছে। এবার চলে আসি সাবসেকশন 4। সেই সাবসেকশন 4 এর মধ্যে কি দেওয়া আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ইফ দ্য পারসন হুজ ল্যান্ড ইজ কাল্টিভেটেড বাই দ্য বর্গাদার, যদি সেই ব্যক্তিটি যার জমিটা বর্গাদারকে দিয়ে কাল্টিভেট করা হয়েছে, বলছে সেই জমির মালিক যদি রিফিউজেস টু অ্যাকসেপ্ট দ্য শেয়ার অফ দ্য প্রডিউস টেন্ডার টু হিম বর্গাদার, বর্গাদারের কর্তৃক যে শস্যটা তার কাছে টেন্ডার করা হয়েছিল বা প্রদান করা হয়েছিল উৎপাদিত শস্যের, যদি সেই অংশটা নিতে জমির মালিক যদি রিফিউজ করে থাকে, যা জমি বর্গাদার কাল্টিভেট করেছে সেই জমির মালিককে বর্গাদার যখন উৎপাদিত শস্য টেন্ডার বা প্রদান করেছিল, সেই সময় সেই জমির মালিক যদি সেই উৎপাদিত শস্যের অংশটা নিতে যদি রিফিউজ করে থাকে, অথবা টু গিভ এ রিসিপ্ট দেয়ার ফোর, সে জমির শস্যটা নেবে অথচ সে রিসিপ্ট দেবে না বলে যদি এরকম মত প্রকাশ করে যে শস্য দিচ্ছ দাও আমি নেব কিন্তু রিসিপ্ট দেব না, এমন অবস্থায় কি করা উচিত? দা বর্গাদার মে ডিপোজিট, তখন বর্গাদার সেই শস্যটা তাকে না দিয়ে, যেহেতু সে রিফিউজ করছে, নেবে না বলছে বা রিসিপ্ট দেবে না বলছে, তখন বলছে বর্গাদারের উচিত হবে কি? বর্গাদার তখন মে ডিপোজিট, বর্গাদার তখন সেই জমির মালিকের যে রেসপেক্টিভ শেয়ারটা ডিপোজিট করতে পারে, জমা দিতে পারে উইদিন দ্য প্রেসক্রাইবড পিরিয়ড, নির্দিষ্ট যে সময় উল্লেখ করা আছে সেই নির্দিষ্ট উল্লেখিত সময়ের মধ্যে, সাচ শেয়ার অফ দ্য প্রডিউস, সে
সেই উৎপাদিত শস্যের সেই অংশটা উইথ সাচ অফিসার আর অথরিটি, সেই অফিসার বা অথরিটির কাছে যাকে মে বি প্রেসক্রাইব উল্লেখ করে দেওয়া আছে। অ্যান্ড সাচ ডিপোজিট শ্যাল ডিসচার্জ, যদি বর্গাদার সেই ডিপোজিটটা প্রেসক্রাইব অফিসার বা অথরিটির কাছে করে দেয়, তখন বর্গাদার কি হবে, শ্যাল ডিপোজিট শ্যাল ডিসচার্জ দ্য বর্গাদার, ওই যে শস্যটা ডিপোজিট করবে সেই শস্য ডিপোজিটটা বর্গাদারকে ডিসচার্জ করে দেবে কি থেকে, ফ্রম হিজ অব্লিগেশনস, তার যে রেসপন্সিবিলিটি বা অব্লিগেশনস ছিল টু ডেলিভার দ্য শেয়ার অফ দ্য প্রোডিউস টু দ্য পারসন হুজ ল্যান্ড হি কাল্টিভেটস। তাহলে একটা বর্গাদারের তো রেসপন্সিবিলিটি থাকে, যার জমি সে চাষ করছে তাকে উৎপাদিত শস্য তাকে দিয়ে দেওয়া, কিন্তু যখন দিতে যাচ্ছে তখন জমির মালিক বলছে আমি শস্য নেব না, আমি রিসিভ দেব না, এরকম করতেই পারে, অনেক মানুষই রয়েছে। সেক্ষেত্রে বর্গাদার কি করবে, তখন বর্গাদার বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রাপ্যটা ছিল জমির মালিকে, সে রেসপেক্টিভ শেয়ারটা সে প্রেসক্রাইব অফিসার বা অথরিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে পারে। আর যদি সেই ডিপোজিটটা প্রেসক্রাইব অফিসার বা অথরিটির কাছে নির্দিষ্ট সময়ে করে দেয়, তাহলে একটা বর্গাদারের যে রেসপন্সিবিলিটি ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত শস্য জমির মালিককে দেওয়া, সেই রেসপন্সিবিলিটি থেকে সে কি হবে, ডিসচার্জ হয়ে যাবে। সেই জন্য লেখা আছে সাচ ডিপোজিট সাচ ডিসচার্জ, ওই শস্যের যে ডিপোজিটটা ডিসচার্জ করে দেবে বর্গাদারকে, বর্গাদারের যে অব্লিগেশন ছিল উৎপাদিত শস্য ডেলিভারি করা জমির মালিককে, সেই রেসপন্সিবিলিটি থেকে একজন বর্গাদার মুক্ত হয়ে যাবে বা ডিসচার্জ হয়ে যাবে। এটা আমরা সাবসেকশন 4 থেকে দেখতে পেলাম। এবার চলে আসি সেকশন 16 এর সাবসেকশন 4 এর একটা প্রভিশন রয়েছে, সেই প্রভিশন মধ্যে কি দেওয়া আছে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রভিশন মধ্যে কি দেওয়া আছে, যে প্রোভাইডেড দ্যাট হোয়ার দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডিউস ডিপোজিটেড বাই দ্য বর্গাদার ইজ লেজার দ্যান দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডিউস ডিউ টু দ্য পারসন হুজ ল্যান্ড হি কাল্টিভেটস। সাপোজ মনে করো যে বর্গাদার যে কোয়ান্টিটি অফ প্রোডিউসটা একটা প্রেসক্রাইব অথরিটি বা একটা অফিসারের কাছে জমা দিচ্ছে সাবসেকশন 4 অনুসারে, যদি সেই কোয়ান্টিটিটা যেটা জমা দিচ্ছে যদি সেটা লেজার মানে যদি কম হয়ে থাকে, মানে একটা বর্গাদার ইদার 50% অথবা 25% সে কি করবে, জমির মালিককে দেবে। জমির মালিক নিতে অস্বীকার করছে বলে হয় 50% শেয়ার অথবা 25% শেয়ার ওই রেসপেক্টিভ অফিসারকে বা অথরিটিকে দিতে হবে। কিন্তু যখন সে ওই প্রডিউসটা জমা দিচ্ছে, জমির মালিক নিচ্ছে না বলে ওই প্রেসক্রাইব অফিসারের কাছে বলছে, যখন সেই কোয়ান্টিটি অফ প্রডিউসটা হুইচ ইজ ডিপোজিটেড বাই দ্য বর্গাদার ইজ লেজার, যদি সেটা কম হয়, যতটা ডিপোজিট দেওয়ার কথা ছিল তার থেকে যদি কম হয়, কার থেকে, দেন দ্য কোয়ান্টিটি অফ প্রোডিউস ডিউ টু দ্য পারসন হুজ ল্যান্ড হি কাল্টিভেটস, যার ল্যান্ড সে কাল্টিভেট করেছে সে যতটা শেয়ার পেতে এন্টাইটেল, সেই 50% বা 25% বলছে, তার থেকে যদি লেজার কোয়ান্টিটি যদি ডিপোজিট যদি করে থাকে ওই প্রেসক্রাইব অথরিটির কাছে, সেক্ষেত্রে কি হবে, বলছে দ্য অব্লিগেশন অফ দ্য বর্গাদারের যে অব্লিগেশন বা রেসপন্সিবিলিটি ছিল যে ডিসচার্জ হওয়া বা জমির উৎপাদিত ফসল যে জমির মালিককে দিয়ে দেওয়া, বলছে সেই অব্লিগেশনটা বর্গাদারের উইথ রিগার্ড টু দ্য ডেলিভারি অফ দ্য ডেফিসিয়েন্সি, যেটা ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা ইন রিলেশন টু দ্য প্রোডিউস শ্যাল কন্টিনিউ, তখন সেই অব্লিগেশনসটা কিন্তু কন্টিনিউ থাকবে। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম সাবসেকশন 4 এ যে বর্গাদার যদি জমির মালিকের প্রাপ্য অংশটুকু যদি প্রেসক্রাইব অফিসার বা অথরিটির কাছে দিয়ে দেয়, যখন জমির মালিক সেটা নিতে অস্বীকার করবে, তখন বর্গাদারের যে রেসপন্সিবিলিটি ছিল সে রেসপন্সিবিলিটি থেকে সে মুক্ত হয়ে যাবে জমির মালিককে শস্য দেওয়া থেকে। কিন্তু যদি দেখা যায় যে বর্গাদারের যতটা শস্য দেওয়া উচিত ছিল জমির মালিককে তার থেকে কম ডিপোজিট করেছে, তাহলে যতটুকু কম দিয়েছে সেইটুকু অংশের জন্য রেসপন্সিবিলিটি বা অব্লিগেশনস তখন কিন্তু বহাল থাকবে বা কন্টিনিউ থাকবে, সেটা এখানে বলে দেওয়া আছে। সাপোজ মনে করো 50% দেওয়ার রেসপন্সিবিলিটি ছিল, দিয়েছে 40%, তাহলে ডেফিসিয়েন্সি তাহলে কত হলো 10%, তো 10% দেয়নি জমা, বলছে এই 10% যে অব্লিগেশন সেটা তখনও পর্যন্ত কন্টিনিউ বা জারি থাকবে, ওই 10% শস্য কিন্তু তখনও তাকে জমা দিতে হবে। যতটুকু লেজার বা কম কোয়ান্টিটি জমা দিয়েছে সেই ততটুকু অংশ রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটি কিন্তু তখনও বর্গাদারের থাকবে, এটাই এই প্রভিশনের মধ্যে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবার চলে আসো সাবসেকশন 5, সেই সাবসেকশন 5 এর মধ্যে কি রয়েছে, সেকশন 16 এর সাবসেকশন 5, where a deposit referred to in subsection 4 has been made। তাহলে একটা বর্গাদার যখন সাবসেকশন 4 অনুসারে যদি কোনো প্রডিউস ডিপোজিট করে থাকে, দ্য প্রেসক্রাইব অফিসার
অথরিটি শ্যাল, তাহলে যখন সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটির কাছে ডিপোজিটটা করে দেবে সাবসেকশন 4 অনুসারে কোনো বর্গাদার, তখন সেই প্রেসক্রাইব অথরিটি বা প্রেসক্রাইব অফিসার বা অথরিটি কিছু রেসপন্সিবিলিটি থাকে। সেই রেসপন্সিবিলিটির কথাটা সাবসেকশন 5 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। সাবসেকশন 5 এর মধ্যে কি উল্লেখ করে দেওয়া আছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। দেওয়া আছে সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটি কি করবে, গিভ টু দ্য বর্গাদার এ রিসিপ্ট in such form as may be prescribed, stating therein the quantity of produce deposited by the বর্গাদার। তাহলে যখন সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটি বর্গাদারের কাছ থেকে কোনো একটা শস্য রিসিভ করবে জমির মালিকের পক্ষে, তখন বর্গাদারকে কি করবে, সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটি একটা কি দেবে, একটা রিসিপ্ট দেবে, একটা প্রেসক্রাইব ফর্মে একটা রিসিপ্ট দেবে, এবং সেই রিসিপ্টের মধ্যে স্টেটিং উল্লেখ করে দেবে কি, দ্য কোয়ান্টিটি অফ প্রডিউস ডিপোজিটেড বাই দ্য বর্গাদার, বর্গাদারের মাধ্যমে বা বর্গাদারের দ্বারা কতটা কোয়ান্টিটির প্রডিউস ডিপোজিটেড হলো সেই কোয়ান্টিটিটা সেখানে উল্লেখ করে দেবে রিসিপ্টের মধ্যে, অ্যান্ড দ্য পার্টিকুলার্স অফ দ্য পারসনস, এবং সেই ব্যক্তির ডিটেলসটা সেখানে উল্লেখ করে দেবে, ফর হুম, যার জন্য দ্য প্রডিউস হ্যাজ বিন ডিপোজিটেড, যার জন্য এই প্রডিউসটা বর্গাদার ডিপোজিট করেছে তার পার্টিকুলার্স, তার পুরো ডিটেলসটা সেই রিসিপ্টের মধ্যে উল্লেখ করে দেবে। তাহলে যখন কোনো একটা প্রেসক্রাইব অফিসার বা অথরিটি বর্গাদারের কাছ থেকে কোনো প্রডিউসকে রিসিভ করছে, তখন বর্গাদারকে একটা রিসিপ্ট দেবে প্রেসক্রাইব ফর্মে, সেখানে লিখে দেবে যে কতটা প্রডিউস সে, কতটা কোয়ান্টিটির প্রডিউস সে বর্গাদারের কাছ থেকে রিসিভ করছে, এবং যে ব্যক্তিটার পক্ষে বা যার জন্যই প্রডিউসটা ডিপোজিট করেছে বর্গাদার, তার পার্টিকুলার্সটা সেই রিসিপ্টের মধ্যে সেখানে উল্লেখ করে দেবে। এটাই সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটির প্রথম ডিউটি। নেক্সট আর কি করতে হবে সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটিকে, ক্লজ বিতে উল্লেখ করে দেওয়া আছে। সাবসেকশন 5 এর ক্লজ বি, সেখানে দেওয়া আছে গিভ ইন্টিমেশন, সেই প্রডিউসটা রিসিভ করার পরে প্রেসক্রাইব অফিসার বা অথরিটি কি করবে, একটা ইন্টিমেশন দেবে কিসের ব্যাপারে, অফ সাচ ডিপোজিট, এই যে প্রডিউসটা ডিপোজিট করা হয়েছে এই ব্যাপারে একটা ইন্টিমেশন বা একটা নোটিশ পাঠাবে, ইন সাচ ফর্ম, সেই নির্দিষ্ট ফর্মে, অ্যান্ড ইন সাচ ম্যানার, একটি নির্দিষ্ট পদ্ধতিতে, অ্যাজ মে বি প্রেসক্রাইব, এটা উল্লেখ করে দেওয়া হচ্ছে। কাকে সেই ইন্টিমেশনটা দেবে, বলছে টু দ্য পারসন ফর হুম দ্য প্রডিউস has been deposited, যার জন্য এই প্রডিউসটা ডিপোজিট করা হয়েছে সেই ব্যক্তি বা জমির মালিকের কাছে একটা ইন্টিমেশন দেবে যে তোমার নামে এতটা শস্য আমাদের কাছে জমা হয়েছে। সেই ইন্টিমেশনটা প্রেসক্রাইব অফিসার বা অথরিটি কি করবে না, জমির মালিককে একটা ইন্টিমেশন দিয়ে জানাবে যে একটা প্রডিউস তোমার নামে আমাদের কাছে জমা পড়েছে, সেই ব্যাপারে একটা ইন্টিমেশন বা নোটিশ সাবসেকশন 5 এর ক্লজ বি অনুসারে প্রেসক্রাইব অফিসার বা অথরিটি পাঠাবে। নেক্সট সাবসেকশন 6 এর মধ্যে কি উল্লেখ করে দেওয়া আছে যে ওয়্যার এনি প্রডিউস ইজ ডিপোজিটেড আন্ডার সাবসেকশন 4, যখন কোন একটা প্রডিউস সাবসেকশন 4 অনুসারে বর্গাদারের দ্বারা যখন ডিপোজিটেড হয়ে যায়, অ্যান্ড দ্য পারসন ফ্রম হুম দ্য ডিপোজিট হ্যাজ বিন ডিপোজিটেড, এবং যে ব্যক্তির জন্য সেই প্রডিউসটা ডিপোজিট করা হয়েছে, ডাজ নট টেক ডেলিভারি অফ সাচ প্রডিউস উইদিন 15 days ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অন হিম অফ দ্য ইন্টিমেশন অফ সাচ নোটি ডিপোজিট। তাহলে যখন সেই ব্যক্তিটা যদি ডিপোজিট করার পরে বলছে 15 দিন হয়ে গিয়েছে, মানে ডাজ নট টেক ডেলিভারি, যদি সেই ব্যক্তিটা ডেলিভারি না নিয়ে থাকে ওই প্রডিউসটা 15 দিনের মধ্যে, এই 15 দিনটা কাউন্টিং কবে করা হবে, যেদিন থেকে ওই ব্যক্তির কাছে একটা নোটিশ সার্ভ করা হয়েছে বা ইন্টিমেশন দেওয়া হয়েছে সেই ডিপোজিটের ব্যাপারে, তার কাছে ইন্টিমেশনটা পৌঁছানোর পর থেকে 15 দিনের মধ্যে যদি সেই ব্যক্তিটা ডেলিভারিটা না নিয়ে থাকে, বলছে দ্য অফিসার অর অথরিটি রেফার টু ইন সাবসেকশন 4, সাবসেকশন 4 এর যে অফিসার বা অথরিটির কথা উল্লেখ করা আছে, সেই অফিসার বা অথরিটি মে সেল সাচ প্রডিউস, তখন সেই প্রডিউসটাকে বিক্রি করে দিতে পারে। তাহলে আমরা কি দেখতে পেলাম সাবসেকশন 6 এ, যে যখন কোন একটা প্রডিউস সাবসেকশন 4 অনুসারে যখন কোন প্রেসক্রাইব অফিসার বা অথরিটিকে জমা পড়ছে এবং সেই ব্যক্তিটা যার জন্য এই প্রপার্টিটা ডিপোজিট হচ্ছে, সেই যদি সেই শস্যটা যদি ডেলিভারি না নিয়ে থাকে সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটির কাছ থেকে 15 দিনের মধ্যে, এবং এই 15 দিনটা কতদিন থেকে কাউন্টিং হবে, যেদিন থেকে তার কাছে ইন্টিমেশনটা সার্ভ করা হয়েছে তারপর থেকে 15 ডেজের মধ্যে যদি সেই প্রডিউসটাকে সে যদি রিসিভ না করে, তখন সেই সাবসেকশন 4 এ উল্লেখিত প্রেসক্রাইব অফিসার বা অথরিটি কি করবে না, ওই প্রডিউসটাকে সেল বা বিক্রি করে দেবে, এবং বিক্রি করার পরে যে বিক্রয় মূল্যটা পাবে,
যে প্রসিডসটা পাবে বলছে অ্যান্ড ডিপোজিট দ্য প্রসিড অফ সাচ সেল, ওই বিক্রির যে টাকাটা ডিপোজিট করে দেবে। কোথায় ডিপোজিট করে দেবে সেটা বলে দিয়ে আছে এখানে, কিন্তু ডিপোজিট করার আগে বলছে আফটার ডিডাক্টিং দেয়ার ফ্রম দ্য কস্ট অফ কন্ডাক্টিং সেল। তাহলে এই যে প্রডিউসটা বিক্রি করতে গিয়ে যে বিক্রয় প্রক্রিয়া বা যে নিলামটা হয় তার জন্য যে খরচা হয় সেই খরচাটা এখান থেকে ডিডাক্ট করবে ফার্স্ট। ডিডাক্ট করার পর রিমেনিং যে সেল প্রসিডটা থাকবে সেটা জমা বা ডিপোজিট করে দেবে ইন দ্য ট্রেজারিতে, গভর্নমেন্টের ট্রেজারিতে জমা করে দেবে ইন দ্য রেভিনিউ ডিপোজিট, রেভিনিউ ডিপার্টমেন্টের সেই ডিপোজিটের জায়গাতে। কার নামে? টু দ্য ক্রেডিট অফ দ্য পারসন ফর হুম দ্য প্রডিউস হ্যাজ বিন ডিপোজিটেড, যার জন্য ওই প্রডিউসটা ডিপোজিট করা হয়েছিল তার নামে ট্রেজারিতে সেই টাকাটাকে জমা দিয়ে দেওয়া হবে। অ্যান্ড গিভ ইন্টিমেশন অফ সাচ ডিপোজিট, এই যে সেল করার পর বিক্রয় মূল্যটা তার নামে যে ট্রেজারিতে জমা করা রয়েছে সেই ব্যাপারেও একটা ইন্টিমেশন দিয়ে দেওয়া হবে টু সাচ পারসন, সেই ব্যক্তিটাকে। ইন সাচ ফর্ম, সেই নির্দিষ্ট ফর্মে, ইন সাচ ম্যানার, সেই নির্দিষ্ট পদ্ধতিতে, অ্যাজ মে বি প্রেসক্রাইব, যেটা উল্লেখ করে দেওয়া আছে। তাহলে যখন কোনো উৎপাদিত শস্য বর্গাদার যখন প্রেসক্রাইব অফিসার বা প্রেসক্রাইব অথরিটিকে জমা দেবে তখনও কিন্তু সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটি তাকে ইন্টিমেশন দেবে যার জন্য যে ফসলটা জমা পড়েছে। যদি সেই ইন্টিমেশন নেওয়ার পরেও যদি সেখানে 15 দিনের মধ্যে সেটা না নিয়ে যায় তখন সেই প্রেসক্রাইব অফিসার বা অথরিটি সেই প্রডিউসটাকে বিক্রি করে দেবে, এবং সেই বিক্রি করে দেওয়ার পরে সেই বিক্রয় মূল্য থেকে ওই সেলটা কন্ডাক্ট করার খরচাটা বাদ দিয়ে বাকি টাকাটা ট্রেজারিতে রেভিনিউ ডিপার্টমেন্টে তার নামে জমা করে তাকে ইন্টিমেশন দেবে যে আপনার নামে টাকাটা আমরা জমা করে দিয়েছি। এবার চলে আসি সাবসেকশন 7, সেখানে কি উল্লেখ করে দেওয়া আছে? দ্য বর্গাদার শ্যাল স্টোর আর থ্রেস দ্য প্রডিউস, বর্গাদার কি করবে? উৎপাদিত যে শস্য সেটাকে স্টোর বা জমা করবে বা এক জায়গাতে গচ্ছিত করে রাখবে। অ্যাট সাচ প্লেস, সেই জায়গাতে, অ্যাজ মে বি এগ্রিড, যে জায়গাটা এগ্রিড হয়েছে দুজনের মধ্যে বর্গাদার এবং জমির মধ্যে, আপন বিটুইন হিম অ্যান্ড দ্য পারসন হুজ ল্যান্ড হি কাল্টিভেটস। উৎপাদিত শস্য, জমি চাষ করার পরে উৎপাদিত শস্য কোথায় জমা করে রাখা হবে বা কোথায় এক জায়গায় স্টোর করে রাখা হবে যেটা জমির মালিক এবং বর্গাদারের মধ্যে এগ্রিড হয়েছে, সেই জায়গাতেই বর্গাদার সেই জমির উৎপাদিত শস্যগুলোকে স্টোর বা থ্রেস করবে। আর কি বলে দেওয়া আছে? ওয়্যার দেয়ার ইজ ডিসএগ্রিমেন্ট বিটুইন দেম, যদি দেখা যায় বর্গাদার এবং জমির মালিকের মধ্যে ডিসএগ্রিমেন্ট ছিল যে উৎপাদিত শস্য কোথায় রাখা হবে সেই ব্যাপারে, বলছে অ্যাট সাচ প্লেস, তখন বর্গাদার সেই জমিগুলো ফসলটাকে, সেই উৎপাদিত শস্যের ফসলটাকে রাখবে সেই প্লেসে, অ্যাজ মে বি ফিক্সড বাই হিম, যেটা তার দ্বারা নির্ধারণ করা হয়েছে বা ফিক্স করা হয়েছে, আফটার গিভিং নোটিস ইন রাইটিং, এবং সেই জায়গাটাতে শস্যটা তখনই রাখতে পারবে জমির মালিককে একটা লিখিত নোটিশ দেওয়ার পরে। সার্ভ ইন দ্য প্রেসক্রাইব ম্যানার, সেই নোটিশটা প্রেসক্রাইব ম্যানারে সার্ভ করতে হবে টু দ্য পারসন হুজ ল্যান্ড হি কাল্টিভেটস, যার জমিটা সে কাল্টিভেট করেছে। তাহলে যখন উৎপাদিত শস্য কোথায় রাখা হবে সেই ব্যাপারে যদি বর্গাদার এবং জমি মালিকের মধ্যে ডিসএগ্রিমেন্ট থেকে থাকতো তো বর্গাদার নিজের পছন্দ মতো জায়গাতে রাখতে পারতো, কিন্তু কোথায় শস্যটা রাখছে সেই ব্যাপারে যদি নির্দিষ্ট প্রেসক্রাইব ম্যানারে জমির মালিককে লিখিত নোটিশ সার্ভ করে থাকতো তারপরে সেটাকে রাখতে পারতো। প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে দ্য পারসন হুজ ল্যান্ড ইজ কাল্টিভেটেড বাই দ্য বর্গাদার, যার জমিটা বর্গাদার কাল্টিভেট করছে, মে, সেই ব্যক্তিটা পারে, অ্যাট এনি টাইম, যে কোনো সময়, ডিউরিং দ্য স্টোরেজ অর থ্রেসিং অফ দ্য প্রডিউস, যে সময়টা ধরে জমিটার শস্যটাকে স্টোর করে রেখেছে বা সেই এক জায়গায় থ্রেসিং করে রেখেছে সেই জায়গাটাতে জমির মালিক কি করতে পারতো? এন্টার দ্য প্লেস, সেই জায়গাটাতে প্লেসটাকে সে এন্টার করতে পারতো, প্রবেশ করতে পারতো, ওয়্যার দ্য প্রডিউস হ্যাজ বিন স্টোরড অর ইজ বিং থ্রেসড, যে জায়গাটাতে ওই জমির শস্যটাকে সে স্টোর করেছিল সেই জায়গাটাতে জমির মালিক, যার জমি বর্গাদার কাল্টিভেট করেছে, সে যে কোনো সময়ে কি করত? সেই জায়গাটাতে সে সেখানে প্রবেশ করতে পারত। কিসের জন্য? ফর দ্য পারপাস অফ ইন্সপেক্টিং দ্য স্টোরেজ অর দ্য থ্রেসিং অ্যাজ দ্য কেস মে বি অফ দ্য প্রডিউস, সেই উৎপাদিত শস্য যেখানে জমা করা আছে সেই স্টোরেজটাকে পর্যবেক্ষণ করার জন্য বা ইন্সপেকশনের জন্য জমির মালিক যে কোনো রিজনেবল টাইমে সেখানে যেতে পারত। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল এন্টায়ার প্রভিশন, যেটা সেকশন 16 মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে কিভাবে উৎপাদিত শস্য বর্গাদার এবং জমির মালিকের মধ্যে বন্টন করে দেয়া হবে। এই পরীক্ষায় প্রশ্নটা ভীষণভাবে এসে থাকে সেকশন 16 থেকে, যে কোন পদ্ধতিতে জমির মালিক এবং বর্গাদারের মধ্যে উৎপাদিত শস্য বন্টন করা হবে। এবং এন্টায়ার সেকশন 16 এই যে প্রভিশনসটাকে আজকে স্টুডেন্টের কাছে আমি চেষ্টা করলাম ইজিলি এক্সপ্লেন করার জন্য এবং প্রপারলি জিনিসটাকে বোঝানোর জন্য।
যাতে স্টুডেন্টরা এই প্রভিশনের প্রত্যেকটা ওয়ার্ডকে ভালোভাবে বুঝিয়ে নিজের মতো করে অ্যান্সারটা পরীক্ষার খাতায় লিখতে পারে। তাই হচ্ছে আমার এই চেষ্টা, এই ভিডিওর মাধ্যমে সেটাকে দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু ভুলবে না। এতে করে আমরা উৎসাহ পাবো আগামীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার জন্য। প্রত্যেকে পরীক্ষার আগে ভালো করে প্রস্তুতি নিতে থাকো। আজকে ভিডিও এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।